নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছে বিশিষ্টজনদের অনেকে। সংলাপ শেষে সিইসি বললেন, সম্ভব সবকিছু করবে কমিশন। বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা অর্থদণ্ড। বিদ্যুৎ আইন মন্ত্রিসভায় অনুমোদন। ইউনেস্কোর চূড়ান্ত প্রতিবেদনে রামপাল বিদ্যুৎ প্রকল্প স্থগিত বা স্থানান্তরের কথা বলা হয়নি। প্রকল্পের কাজ চলবে, ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা। বগুড়ায় ধর্ষণের পর মা মেয়ের মাথা মুড়ানোর ঘটনায় কাউন্সিলর রুমকি 4 দিনের রিমান্ডে। বাকি 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর। এবং কোমরে জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুর অপারেশনকাল, ঝুঁকি থাকলেও আশাবাদী চিকিৎসকরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তোহা খান তামিম। নির্বাচনে সেনা মোতায়েনের পাশাপাশি না ভোট দেওয়ার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন আইন অনুযায়ী সম্ভব সবকিছু করবে। ভোটের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সুশীল সমাজের প্রতিনিধিরা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন বলেও জানান সিইসি। আমাদেরকে তারা বলেছেন যে নির্বাচনকালীন সময়ে যে নির্বাচন কমিশনের দায়িত্ব তা তো আছেই, তার বাইরেও রাজনৈতিক দল যারা আমাদের নিবন্ধিত তারা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার আগের অবস্থানে ভালোভাবে কাজ করতে পারে। অধিকাংশ বক্তা বলেছেন যে নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েন করা সঠিক হবে এবং তাদেরকে তাদের দায়িত্ব একটা যে সীমারেখা আছে আইনগতভাবে সেগুলো তাদের উপরে তাদেরকে দায়িত্ব প্রদান করার জন্য তারা বলেছে। ভোটার তালিকা এবং ভোট প্রদানের ক্ষেত্রে তারা যেন কোন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, অবাধে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটা ব্যাপারে আমাদের তারা পরামর্শ দিয়েছেন। তাদেরকে আশ্বস্ত করেছি যে আইনের আলোকে নির্বাচন অনুষ্ঠানের যে পদক্ষেপ যে ক্ষমতা নির্বাচন কমিশনের উপর সাংবিধানিকভাবে অর্পণ করা আছে সেই সাংবিধানিক দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে আমার সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব। নির্বাচন নিয়ে জনগণের আস্থা অর্জন সহ নতুন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ মত তুলে ধরেন তারা। এর আগে সকাল 11টায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বহুল প্রত্যাশিত সংলাপ শুরু হয়। আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে আয়োজিত এ সংলাপে বিশিষ্ট নাগরিকদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন আহমেদ, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সহ বিভিন্ন সেক্টরের অনেকেই অংশ নেন। বৈঠকে নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা নিয়ে আলোচনা হয়। সংলাপের বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচন যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট যেতে পারে এবং তাদের পছন্দ লোককে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এবং এজন্য যে সমস্ত বর্তমান বিধান বলি যেগুলো আছে বা নির্বাচন গ্রহণের যে সমস্ত ক্ষমতা বলে আছে সে প্রয়োজন বোধে সেগুলো বাড়াইতে হবে। টেকনিক্যালি সাউন্ড হতে হবে, আইনের শাসন থাকতে হবে, এটা আছে, এর মধ্যে কোনো বিরোধ নাই। কিন্তু 14 সনের নির্বাচনের যে সংকট তার থেকে বেরিয়ে আসতে গেলে তাহলে আমাকে 2014 সন নির্বাচনে অগ্রহণযোগ্যতা, অসুবিধাগুলো এগুলো আমাকে বিশ্লেষণ করে তারপরে এই নির্বাচনের স্ট্র্যাটেজির মধ্যে আসতে হবে। আস্থার সম্পর্ক গড়ার জন্য ইসিকে নির্বাচন কমিশনকে অত্যন্ত শক্তভাবে দাঁড়াতে হবে। তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা সমস্ত সাজেশনগুলো আমরা লিপিবদ্ধ করব এবং লিপিবদ্ধ করে আমরা এটাকে বুকলেট আকারে আমরা প্রয়োজনে আপনাদের কাছে দেব, প্রয়োজনে সরকারের কাছে আমরা দেব। না ভোট দেওয়ার ব্যাপারে ব্যাপক ঐক্যমত্য আছে। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে বড় ধরনের ঐক্যমত্য আছে, যদিও কিছু কিছু দ্বিমত এসেছে। রিটার্নিং অফিসারের নিয়োগটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা নির্বাচন কমিশন নিজস্ব লোকও হতে পারে অথবা তাদের চিহ্নিত জেলা প্রশাসকও হতে পারে। অনেক অভিযোগ আছে
কিন্তু ওর নিকট অতীতে আমরা দেখেছি অভিযোগগুলো আমলে নেওয়া হয় না অথবা প্রতিকার নেই। অভিযোগ আসলে সেটা তদন্ত করা এবং তার প্রতিকার করা। এদিকে সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশনের আলোচনার করার কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া বলে জানান মন্ত্রী। দুপুরে সিরাজগঞ্জের 250 শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। সহায়ক সরকার বা এই ধরনের কোনো প্রশ্ন আসলে সাংবিধানিক বিষয়, এটা কোন সিএসির পক্ষে বা এই ব্যাপারে কোনো আলোচনা করে লাভ নেই। সিএসির কাজ হচ্ছে নির্বাচন সুষ্ঠু করার জন্য কি কি পদক্ষেপ তারা নেবে সেটা তাকে বলবেন। যাদের সঙ্গে যারা অংশগ্রহণ করছে তাদেরও দায়িত্ব যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যারা করণীয় তারা করবে। সহায়ক বা এই ধরনের কোনো প্রশ্ন এখানে আসতে পারে না, আসলে কোনো লাভ হবে না। নির্বাচন করা হচ্ছে জনগণের অধিকার, নির্বাচনে ভোট দেওয়া জনগণের অধিকার, নির্বাচন করা হচ্ছে রাজনৈতিক দলের অধিকার, বর্জন করা তাদের অধিকার। তবে নির্বাচন বর্জন করলে বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনায় কেউ নাশকতা করে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 10 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে বিদ্যুৎ আইন 2017-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন এই আইন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও এখন থেকে জরিমানা ও শাস্তির আওতায় আসছে। 2013 সালের 28 ফেব্রুয়ারি জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে হামলা চালায় জামাত শিবির কর্মীরা। জ্বালিয়ে দেয়া হয় সাবস্টেশনটি। এতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে রাষ্ট্র। এরপরও বিভিন্ন সময়ে নাশকতা চালানো হয় ছোট বড় বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায়। নাশকতা থেকে বিদ্যুৎ সেবা বাঁচাতে ও স্থাপনাগুলোকে সুরক্ষিত করতে 1910 সালের পুরনো বিদ্যুৎ আইন সংশোধন করে বিদ্যুৎ আইন 2017-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু নতুন বিধান প্রণয়ন করে এতে অনুমোদন দেয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, নাশকতা করে কোনো বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়ে সরবরাহে বিঘ্ন ঘটালে তার শাস্তি হবে 10 কোটি টাকা জরিমানা ও 10 বছরের কারাদণ্ড। বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন নাশকতার মাধ্যমে ভাঙিয়া ফেলিলে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত করিবার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করিলে তোর জন্য অনধিক 10 বছরের কারাদণ্ড অথবা অনধিক 10 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবে। আগের আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শাস্তির বিধান না থাকলেও নতুন আইনে শাস্তি ও জরিমানা হবে উল্লেখ করে সচিব জানান, অন্যান্য গ্রাহকদের পাশাপাশি শিল্প গ্রাহকদেরও এখন থেকে বিদ্যুৎ চুরির অপরাধে গুনতে হবে জরিমানা। সরবরাহ এলাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ করিলে বা কোনো বিদ্যুৎ লাইন বা পূর্তকর্ম স্থাপন করিলে অনধিক 1 বছর কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বিদ্যুৎ চুরির জন্য যদি শিল্প প্রতিষ্ঠানে করা হয় তাহলে শাস্তিতে আরো বেশি, এটা 5 বছরের কারাদণ্ড অথবা বিদ্যুৎ চুরির মূল্যের দ্বিগুণ অথবা 5 লক্ষ পর্যন্ত অর্থদণ্ড। এছাড়াও সভায় বিদ্যুৎ সঞ্চালন প্রবাহ, লোড বরাদ্দ ও লোড ডিসপাসের জন্য ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর নামে একটি সংস্থা গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইউনেস্কোর প্রতিবেদনে রামপাল প্রকল্প স্থগিত বা স্থানান্তরের কথা রাখা হয়নি, তাই প্রকল্পটি চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। বিকেলে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রামপাল নিয়ে ইউনেস্কোর ওয়েবসাইটে বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের 41তম সভার সিদ্ধান্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পরদিন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হলো। এ সময় তিনি আরো বলেন, গণমাধ্যমে এ বিষয়ে যেসব তথ্য এসেছে সেগুলো বিভ্রান্তিকর। যে রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটা চলমান থাকবে, আমাদের একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টও হবে। সেই অ্যাসেসমেন্টের কারণে যদি দেখা যায় যে কোনো মিটিগেটিং মেজার্স, কোনো জিনিস আমরা হিসাবের মধ্যে ধরিনি, এমন কোনো এনভায়রনমেন্টাল ইস্যু আসতে পারে, তাহলে আমরা তার মিটিগেটিং মেজার করব। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামে ছাত্রলীগ নেতা দিয়াজকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি পরিবারের। বগুড়ায় মা মেয়েকে মারধরের পর মাথা মুড়ানোর ঘটনায় গ্রেফতার পৌর কাউন্সিলর
মার্জিয়া হাসান রুমকিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া অন্য 6 আসামিকে 2 দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামসুন্দর রায় রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে 7 আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আসামিদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় পাবনা ও সাভার থেকে পৌর কাউন্সিলর রুমকি, তার মা রুমি বেগম ও বোন আশা সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কলেজ ছাত্রী ও তার মাকে মারধরের পর মাথা মুড়িয়ে দেওয়ার ঘটনায় 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। সকালে সময় সংবাদকে দেয়া প্রতিক্রিয়ায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে নতুন করে মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাসার ফ্যানে লাশ ঝুলে থাকা থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থায় হত্যাকাণ্ড মনে হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রথম ময়নাতদন্তের রিপোর্টে সবকিছুই পাল্টে যায়। কিন্তু হাল ছাড়েনি দিয়াজের পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। গত বছরের 10 ডিসেম্বর কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। সর্বশেষ রোববার দ্বিতীয় দফা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ছাত্রলীগ নেতা দিয়াজকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। মামলাটি এখনো তদন্তাধীন আছে। আমরা দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে পেয়েছি যে এটা একটা শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড। তো আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। এটা যে শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড এটাই সবচেয়ে বড় ক্লু। আমরা এটা ধরেই সামনের দিকে আগাবো। ময়নাতদন্ত রিপোর্টে হত্যা প্রমাণিত হয়। দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি দিয়াজের পরিবার এবং তার সহপাঠীদের। যাদেরকে আমরা আসামি দিয়েছি তারা অবশ্যই দিয়াজের খুনের সাথে জড়িত, কারণ দিয়াজ মারা যাওয়ার পর থেকে তারা চেষ্টা করতেছে যে এটাকে আত্মহত্যা বলে অপপ্রচার চালানোর জন্য। এবং আমি চাই তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে, তাদেরকে যারা সহযোগিতা করছে, সবার বিচার আমি চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশ প্রশাসনের প্রতিও আমি শ্রদ্ধাশীল। সিআইডির হাতে এটা আছেন। সিআইডি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে ধরে যেন আসল সুষ্ঠুভাবে আমি বিচারটা যেন পাই। দিয়াজ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার অনেক বেশি আনন্দিত। প্রথম ময়নাতদন্তে কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। প্রথম ময়নাতদন্তে কেন এটা আসেনি, কেন তখন বোঝা যায়নি যে এটা শ্বাসরোধজনিত, এখন কিভাবে বোঝা গেল, অবশ্যই সেটা আসবে তদন্তের প্রয়োজনে। গত বছরের 20 নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাসায় ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু সহ 10 জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণের অর্থ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ এই আদেশ দেন। এর আগে ক্ষতিপূরণের 23 কোটি টাকা ভুয়া লোকজন দেখিয়ে আত্মসাতের অভিযোগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ 36 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। পরে আদালত সমন জারি করলে 9ই মে চট্টগ্রাম থেকে আটক করে কারাগারে পাঠানো হয় জাফর আলমকে। 1 মাস পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হন তিনি। এ বিষয়ে দুদক উচ্চ আদালতে আপিল করলে 10ই জুলাই তার জামিন বাতিল করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে আজ আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুয়া চেকের মাধ্যমে 22 কোটি টাকা, প্রায় 23 কোটি টাকা আত্মসাতের মামলায় উনি আসামি হয়েছে। মাননীয় আদালত তাকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র আইনে এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল 2 এর বিচারক জিয়াউর রহমানের রায় দেন। মামলার বিবরণে বলা হয় 2009 সালের 7 জুলাই র‍্যাব 5 এর একটি দল বিজিবির সহায়তায় জেএমবির সক্রিয় সদস্য সেলিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 9 রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।
এই মামলার মোট 14 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন। উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানির অন্তে বিজ্ঞ আদালত আজকের এই আসামিকে অস্ত্র আইনের 19A ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রাষ্ট্রপক্ষ আমরা এ রায়ে খুশি। এদিকে পিরোজপুরে একটি হত্যা মামলায় 3 জনকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ SM জিল্লুর রহমান এই আদেশ দেন। পিপি জানান, সদর উপজেলার কালীকাঠি গ্রামের ফিরোজ মাঝির সঙ্গে স্থানীয় রেজাউলের বিরোধ চলছিল। এরই জেরে 2012 সালের 4 এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় ফিরোজকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে এ ঘটনায় 10 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা। 13 জন সাক্ষীর সাক্ষ্য প্রদান ও অন্যান্য বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এই রায় দেন। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শানু ও রেজাউল পলাতক আছে বলে জানিয়েছেন পিপি। শানু মোল্লা 3 জন মৃত্যুদণ্ড, 20,000 টাকা জরিমানা। আর বাকি যে 7 জন রেক্সোনা, নিজাম, সুমন, ওমর ফারুক, মামুন মাতুব্বর, লিমন হাওলাদার এবং রাসেল, এই 7 জনের দেয়া যাবজ্জীবন, 10,000 টাকা জরিমানা, অনাদায় 6 মাস জেল। এদিকে শেরপুরের শ্যালিকাকে হত্যার দায়ে ভগ্নিপতিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপর একটি মামলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোসলে উদ্দিন এ রায় দুটি প্রদান করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2012 সালের 19 ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে শ্যালিকা চানবালা দাসকে কুপিয়ে হত্যা করে ভগ্নিপতি রণজিৎ দাস। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত। এদিকে 2009 সালের 12 জানুয়ারি শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামে কৃষক নিজামুদ্দিনকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই মামলার অপর 7 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাংলার সময় আরো থাকছে। টানা বর্ষণ আর জোয়ারের পানিতে যশোরের 3 উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা, আশ্রয় কেন্দ্রেও মিলছে না ত্রাণ। কোমরে জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুকে আলাদা করতে অপারেশন হবে কাল। এ ধরনের অপারেশনে কিছুটা ঝুঁকি থাকলেও চিকিৎসকরা আশাবাদী সুস্থ হয়ে মায়ের কোলে ফিরবে 2 শিশু। সফল অপারেশনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু তৌফা তহুরার মা ও বাবা। মায়ের কোলে শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত। 10 মাসের অবুঝ শিশু তোফা ও তহুরার অবশ্য বুঝতে পারার কথা নয়, তাদের জন্ম হয়েছে জটিল শারীরিক সমস্যা নিয়ে। জন্মের পরই কোমরে জোড়া লাগা শিশু দুটির মলদ্বার ছিল না, তাই সে সময়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে আলাদা মলদ্বার তৈরি করে দেওয়া হয়েছে। তবে শিশু দুটিকে আলাদা করতে অপারেশনের জন্য বয়স কম হওয়ায় সে সময় তা করা হয়নি। চিকিৎসকদের পর্যাপ্ত তদারকি শেষে মঙ্গলবার অপারেশন করা হবে ঢাকা মেডিকেলে। গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক পিতা আর পরম যত্নে দীর্ঘদিন তাদের বুকে আগলে রাখা মা স্বপ্ন দেখছেন সুস্থ হয়ে তাদের সন্তানরা স্বাভাবিক অন্য 10টি শিশুর মতোই হাসবে, খেলবে। আমি সবার কাছে দোয়া চাই, আমি অনেক কষ্ট করে বাচ্চাদের লালন পালন করছি, সবাই দোয়া দিন আমার বাচ্চাদের সফল হয়। চিকিৎসকরা বলছেন এর আগে জোড়া দেয়া শিশু আলাদা করা হলেও কোমরে জোড়া দেয়া শিশুর অপারেশন দেশে এটি প্রথম, তাই ঝুঁকির বিষয়টি রয়েছে। তারপরও সাফল্যের ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা। বিভিন্ন ধরনের জোড়া শিশুর অপারেশন হয়েছে, কিন্তু এই আমার জানা মতে এটাই প্রথম যেটা আমরা কোমরে জোড়া লাগানো শিশুটা আমরা পৃথক করবো। নিজেরও ভয় পাচ্ছি যে কতটুকু করতে পারবো। আশা করি আমরা যেসব প্যারামিটার এই পর্যন্ত পাওয়া গেল, এমআরআই, সিটি স্ক্যান বা সবকিছু মিলে মনে হচ্ছে আমরা আশাবাদী যে একটা ভালো কিছু হতে পারে। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মাসের 1 তারিখ, দ্যাট মিনস আগামীকাল এই অপারেশনটা হবে। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা দীর্ঘ এই অপারেশন চলাকালীন দেশবাসীর প্রার্থনার অনেকটুকু জুড়ে হয়তো থাকবে এই 2 শিশু। তবে এটি সফল হলেও পুরোপুরি সুস্থ হতে তোফা ও তহুরার আরও বেশ কয়েকটি অপারেশনের প্রয়োজন হতে পারে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
দাবি মেনে নেওয়ার আশ্বাসে 8 দিন পর ক্লাস বর্জন কর্মসূচি স্থগিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক শেষে এ কথা জানান উপাচার্য ডক্টর এস.এম. ইমামুল হক। বেলা 11টায় শুরু হওয়া এ বৈঠকে 19 শিক্ষার্থী প্রতিনিধি যোগ দেন। এ সময় বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার গোলাম রৌফ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সহ আরও 5 প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্লাসে ফেরার কথা জানান শিক্ষার্থীরা। উপাচার্যকে অপসারণ সহ 22 দফা বাস্তবায়নের দাবিতে গত 23শে জুলাই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের আন্দোলনে 8 দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। বিভিন্ন স্ট্রাকচারাল যে ব্যাপারগুলো আছে যে সময় লাগবে, তিনি আমাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, আমরা আবার বিবেচনা করব যে আমাদের আন্দোলন চলবে কি চলবে না। প্রত্যেকটি দাবি নিয়ে আমরা আলোচনা করেছি এবং এগিয়ে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছতে পেরেছি। এরাও স্যাটিসফাইড এবং যখন যেটা সম্ভব সেই দাবিগুলো মেটানো হবে এই আশ্বাস তারা পেয়েছে এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের ক্লাসে ফিরে যাচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি না করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। তাদের অবস্থানের কারণে কার্যালয়ে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। গত 26শে মে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের জেরে সড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। গাজীপুরে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাবিবুর রহমান ফয়সাল মিয়া গাজীপুর 5 আসনের প্রয়াত সংসদ সদস্য মোখলিসুর রহমানের ছেলে। গতরাতে কালীগঞ্জ উপজেলার ভাতগাতি গ্রামে তাকে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, রাত 10টার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন ফয়সাল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। কারেন্ট চলে যাওয়ার পরে সে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে, তারপরে ওই সামনে নিচে তারে একটা গুলি করছে। দ্রুত যাতে তাকে ধরা হয় এবং আমি তার ফাঁসি চাই। নেত্রকোনার চরের ভিটায় কংস নদে বালু বোঝা একটি ট্রলার ডুবির ঘটনায় এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। পুলিশ জানায়, রোববার রাতে বালু বোঝা একটি ট্রলার বড়াইল যাচ্ছিল। পথে চরের ভিটা এলাকায় স্রোত এবং অতিরিক্ত ওজনের কারণে ডুবে যায় ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা 15 জনের মধ্যে 14 জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাচ্চু নামে একজন নিখোঁজ হন। পরে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কন্টেইনার থেকে এক শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা জানান, সকালে কন্টেইনারটি বন্দরের 4 নম্বর গেটে নিয়ে আসলে ভেতরে চিৎকার শুনতে পান তারা। পরে দরজা খুলে বাবুল ত্রিপুরা নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কি কারণে সে কন্টেইনারের ভেতরে ছিল সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সীতাকুণ্ডের কেডিএস ডিপোতে কাজ করার সময় তিনি ঘুমিয়ে পড়েন বলে ধারণা করছেন অন্য শ্রমিকরা। বগুড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক শিশুর। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। তবে পুলিশ জানায়, সকালে বগুড়ার শেরপুর উপজেলার ঘোকাবরতলা এলাকায় রংপুরগামী একটি শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। আহত 15 জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। সকালে বাগেরহাটের দাঁড়টানা সেতু সংলগ্ন বাইপাস এলাকায় 6 বছরের শিশু ফয়সালকে চাপা দেয় একটি ট্রলি। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে ফয়সালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করে পুলিশ।
মৌসুমের শুরুতে জলদস্যু আতঙ্কে নির্বিঘ্নে ইলিশ শিকারে যেতে পারছেন না ভোলার মনপুরার জেলেরা। গত 2 মাসে হামলা লুটপাটের শিকার হয়েছে অর্ধশতাধিক জেলের ট্রলার। হাতিয়া ভিত্তিক জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে 23 জেলেকে। এদিকে অধিক ইলিশ শিকারের আশায় রক্ষা কবচ হিসেবে দস্যুদের কাছ থেকে গোপনে টোকেন নিচ্ছেন অনেক জেলে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা বছর অপেক্ষার পর আষাঢ়ের বৃষ্টির সাথে সাথে ইলিশ ধরতে নদীতে ছোটেন মেঘনা পাড়ের জেলেরা, কিন্তু মনপুরার মেঘনায় ইলিশ শিকারে বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিয়ার জলদস্যু খোকন, বাচ্চু ও সালাউদ্দিন বাহিনী। মেঘনার জাগলার চর ও মৌলভীর চরের আস্তানা থেকে দস্যুরা আক্রমণ চালিয়ে জাল, মাছ, ট্রলার সহ মাঝি মাল্লাদের অপহরণ করে নিয়ে যায়। গত 2 মাসে মনপুরার বিভিন্ন ঘাটের অপহৃত 23 জেলে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়ে দস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছে। মৌসুমের বাকি সময় নির্বিঘ্নে ইলিশ শিকারের জন্য জলদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে টোকেন সংগ্রহ করছে অনেকে। জেলেদেরকে রাত্রে ধরে নিয়ে যায়, রাত্রে চরের ভিতরে ভাঙ্গা রাখে, টাকা তারপরে আঙুর হুমকি টুমকি দেওয়া লাগাইতে। জলদস্যুদের হামলা লুটপাটের কারণে জেলে ও মাছ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রশাসনের কিছুটা আমি বলবো যে আরো তাদের দক্ষতার দরকার। কোস্টগার্ডকে যদি আরো স্থায়ীভাবে এখানে দেওয়া যেত, কোস্টগার্ডের যদি কোনো ক্যাম্প করা যাইতো, তাহলে এটি চিরতরে বন্ধ হতো। দস্যুদের কবল থেকে জেলেদের রক্ষা ও নিরাপদে মাছ ধরা নিশ্চিত করতে নিয়মিত টহলের কথা জানালেন পুলিশের কর্মকর্তা। 2 পাশ থেকে আমার 2টা রাত্রিকালীন নৌটহলের ব্যবস্থা করেছি, যার ফলশ্রুতিতে জেলেরা নিরাপদে তারা মাছ ধরতে পারতেছে। জলদস্যুদের অপতৎপরতা রুখতে নিয়মিত অভিযানের পাশাপাশি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অবস্থানের কথা জানালেন কোস্টগার্ডের কর্মকর্তা। কোস্টগার্ডের এইসব স্টেশন সবসময় প্রস্তুত আছে যে কোনো ধরনের তথ্য পেলে তারা ওই জায়গায় যাবে এবং গিয়ে যে ধরনের সহায়তা দরকার সে ধরনের সহায়তা তারা প্রদান করবে। চলতি বছরের প্রথম 6 মাসে 57টি আগ্নেয়াস্ত্র সহ 18 জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। জাল, ট্রলার সহ উদ্ধার করা হয়েছে 45 জেলেকে। সময় সংবাদ, ভোলা। টানা বর্ষণে ও জোয়ারের উপচে পড়া পানিতে যশোরের 3 উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও সড়কের পাশে টংঘরে সহস্রাধিক পরিবার আশ্রয় নিলেও তাদের কাছে পৌঁছায়নি কোনো ত্রাণ। জেলা প্রশাসক জানিয়েছেন পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর থেকে জুয়েল মির্ধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার পানি নিষ্কাশনের অন্যতম পথ হরি, শ্রী ও টেকা নদী ও খোঁজাবিল, কিন্তু জোয়ারের সঙ্গে আসা পলি জমে নদীর মাঝখান উঁচু হয়ে গেছে। সেই সঙ্গে 3 উপজেলার বিলগুলোতে প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে ঘের করে রেখেছেন, যে কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথগুলো। চলতি মাসের 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অবিরাম বৃষ্টির পানি বের হতে না পেরে এ 3 উপজেলার শতাধিক গ্রাম তলিয়ে গেছে। উঠোনে জমেছে হাঁটু পানি। চারিদিকে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বাড়িঘরে অনেক পানি, ছেলেপেলে নিয়ে রাস্তার পরে বাসা করে থাকতেছে। সুলুই মুলুই পানি উঠেছে, গরু ছাগল তাও গইলি রাখা যাচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না। খাচ্ছি 2 অক্ত খাচ্ছি, 1 অক্ত খাচ্ছি নি। পানিবন্দীদের জন্য বিভিন্ন স্কুল, ইউনিয়ন পরিষদে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আসতে শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা। অনেকে আবার রাস্তার ধারে টং বানিয়ে আশ্রয় নিচ্ছেন, কিন্তু মেলেনি তাদের কোনো সাহায্য। বাচ্চা গুচ্চা নিয়ে সব স্কুলে আইছি, তাই স্কুলেও তো আপনার পানি হাঁটু সমান। সরকার একটা ত্রাণ যদি দিত তাও আমরা খেয়ে দিয়ে বাঁচতে পারতাম। স্থানীয়দের দাবি, পলিপড়া নদী ও খালগুলোর পাড়ে বেড়িবাঁধ দেয়া হলে এবং ঘের না থাকলে প্রতি বছর পানিবন্দী হতে হবে না তাদের। খাল কেটে আমাদের 2 বেড়িবাঁধ করে দিক, আর যদি ঘের করে তারা আমাদের ওই ঘেরের পানিটা যাতে তাদের ভিতরে থাকবো, আমার বৃষ্টির পানিটা যাতে নদীতে চলে যায় সেই জায়গাটা ছেড়ে দিক। তবে জেলা প্রশাসন বলছে দুর্গতদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত আমাদের ত্রাণের ব্যবস্থা আছে। খুব দ্রুতই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চভাবে প্রস্তুত আছি। প্রশাসনের দেয়া তথ্য মতে 3 উপজেলার 120টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 20 কিলোমিটার গ্রামীণ সড়ক, 700 হেক্টর জমির ফসল ও 900 হেক্টর মাছের খামার। সময় সংবাদ, যশোর। 11 দফা দাবিতে বরিশালে বিভাগীয় মহাসমাবেশ করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বার্ষিক 5 ভাগ প্রবৃদ্ধি,
বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান সহ 11 দফা দাবি তুলে ধরেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিনুল ইসলাম। ঝিনাইদহে শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিসের অনিবন্ধিত দলিল লেখক সমিতির অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। আমিন মণ্ডল নামে এক ব্যক্তি অনিবন্ধিত দলিল লেখক সমিতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়েরের পর আজ বিচারককে আদেশ দেন। আগামী 30 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে শৈলকুপা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য জেলা রেজিস্ট্রারকে একটি নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। দুর্নীতি করে পদে থাকার চেয়ে মেয়রের দায়িত্ব ছেড়ে দেয়া ভালো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। সকালে 2016-17 অর্থ বছরে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম অবহিত করার জন্য আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। আমি তো স্বজনপ্রীতি করে তারপরে প্রশাসনকে দলীয়করণ করে বা প্রশাসনকে অনিয়ম করে দুর্নীতি করে তো আর আমার মেয়রের দায়িত্ব পালন করার পক্ষপাতী আমি নই। আমি বলবো তাহলে এগুলো যদি করতে হয় তাহলে আমি মেয়র থেকে একবার হাসি মুখে আমি সরে দাঁড়াবো। আমি এখানে পাওয়ার জন্য আসিনি, আমি পাওয়ার জন্য আসিনি, আমি দেওয়ার জন্য এসেছি। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ভারত বাংলাদেশের ছিটমহল। এরপরই 2 বছরের মধ্যে দীর্ঘ 68 বছরের বঞ্চনা আর অবরুদ্ধ জীবনের নিদারুণ কষ্টের অনেকখানি লাঘব হয়েছে সেখানকার বাসিন্দাদের। বদলে গেছে দুঃখে ভরা জীবন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিনিময় সম্পন্ন হওয়ায় ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলায় অন্তর্ভুক্ত হয়। তারা এখন বাংলাদেশি নাগরিকত্ব লাভের পাশাপাশি ভোটার হয়েছেন, পেয়েছেন স্মার্ট কার্ডও। বদলে গেছে অবহেলিত এই জনপদগুলোর চালচিত্র। এর একটি হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত দাসিয়ারছড়া। দাসিয়ারছড়াকে ভাগ করে 3টি ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র 2 বছরের মধ্যে শতভাগ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। তবে কমিউনিটি ক্লিনিক স্থাপিত না হয় স্বাস্থ্যসেবা এখন পর্যন্ত তাদের দোরগোড়ায় পৌঁছেনি। পাশাপাশি ভূমি রেকর্ড সম্পন্ন না হয় জমি বেচাকেনা করতে পারছেন না তারা। বাংলাদেশ হওয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ দিছে, নিজেদের স্কুলে পড়াশোনা করতে পারছি, উপবৃত্তি পেয়েছি, সরকার বিনা পয়সা আমাদের বই দিয়েছে, এই জন্য আমরা খুশি। এখনো তো চিকিৎসার সুযোগ পাচ্ছি না, ক্লিনিক এখনো কিছুই হয়নি। আর ক্লিনিক দিলে তো আমার সুবিধা হয়। দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ছিটমহলবাসীদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সব সুবিধা দেওয়া হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। স্থানীয় সরকারের মাধ্যমে সরকারের সকল সুযোগ সুবিধা আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিয়েছি। আমরা চেষ্টা করছি শতভাগ সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার। বিলুপ্ত ছিটমহলবাসীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। স্বাস্থ্য খাতের স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ছিটমহলগুলোতে আগে কখনো ভূমি রেকর্ড হয়নি, তাই প্রথমবারের মতো রেকর্ড করার কাজটি বেশ জটিল। আমরা ইতিমধ্যে জরিপের বিভিন্ন স্তরগুলো সম্পন্ন করে চূড়ান্ত প্রকাশনার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছি। চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়ে আসবে, তখন আমরা এই রেকর্ডগুলো তাদের হাতে পৌঁছে দেব। দাসিয়ারছড়ায় 51 কিলোমিটার সরবরাহ লাইনের আওতায় 1951 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান, 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। 3টি কালভার্ট নির্মাণ সহ চলমান রয়েছে 23 কিলোমিটার পাকা সড়ক ও নীলকুমর নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে মাত্র 2 বছরে পঞ্চগড়ে বিলুপ্ত 36টি ছিটমহলের মানুষের জীবনমান পাল্টে গেছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকাবাসী জানান, স্বাধীন দেশের মানচিত্রে মাত্র 2 বছরে জেলার 20,071 জন মানুষের জীবনমানের আমূল পরিবর্তন হয়েছে। সরু মেঠোপথ এখন পাকা সড়কে পরিণত হয়েছে। প্রতিটি বাড়িতে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক এবং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলিয়া মাদ্রাসা স্থাপন করা হয়েছে। এতে দারুণ খুশি এলাকাবাসী। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আমাদের চলাচলের সুযোগ সুবিধা হয়ে গেছে।
আমরা কারেন্ট পাইছি, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো পাইছি। কারণ আমার বাড়ি বাড়ি এখন কারেন্ট পাইছি, ফ্যান চালাইতে পারতেছি, ফ্রিজ চালাইতে পারতেছি, একটা সুবিধা ভোগ করতেছি। ছিটমহলের মানুষ আমরা এখন নাগরিকত্বের অধিকার লাভ করেছি। এই ছিটমহলের জন্য বিশেষ বরাদ্দ আছে, বিভিন্ন কাজে তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে এবং সরকারের নির্দেশনা মোতাবেকই সরকারের সকল ডিপার্টমেন্ট ওখানে তাদের উন্নয়নের জন্য একযোগে কাজ করে যাচ্ছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছে বিশিষ্টজনদের অনেকে। সংলাপ শেষে সিইসি বললেন সম্ভব সবকিছু করবে কমিশন। বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা অর্থদণ্ড। বিদ্যুৎ আইন মন্ত্রিসভায় অনুমোদন। ইউনেস্কোর চূড়ান্ত প্রতিবেদনে রামপাল বিদ্যুৎ প্রকল্প স্থগিত বা স্থানান্তরের কথা বলা হয়নি। প্রকল্পের কাজ চলবে। ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা। বগুড়ায় ধর্ষণের পর মা মেয়ের মাথা মোড়ানোর ঘটনায় কাউন্সিলর রুমকি 4 দিনের রিমান্ডে। বাকি 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর। এবং কোমরে জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুর অপারেশন কাল। ঝুঁকি থাকলেও আশাবাদী চিকিৎসকরা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।